যদি জমিয়তের মতো কোনো দল, আমি জানি না তারা কি করবে সামনে, যদি তারা মনে করে বিএনপির সাথে তারা ইসলামী দলগুলোর যে সমঝোতার বা এক প্ল্যাটফর্মে এসে কাজ করার যে ঐক্যবদ্ধ চেষ্টা চলছে, ইসলামী দল কেন, ন্যূনতম দেশপ্রেম যাদের মধ্যে আছে, ন্যূনতম বিবেকবোধ সম্পন্ন যারা, কেউই বিএনপির সাথে এই মুহূর্তে ঐক্যের জন্য কিংবা সমঝোতার জন্য যেতে পারে না, ইসলামকে ধারণ তারা করতেন প্রকৃত অর্থে, তাহলে কখনোই তারা এভাবে ইসলামপন্থীদের এই সমঝোতাকে বিনষ্ট করার জন্য তারা ভিন্ন কুফরি তন্ত্রমন্ত্রের সাথে তার হাত মিলাতেন না কখনোই। একদিকে হচ্ছে আকীদার সমস্যা, আপনি যদি বলেন জামায়াতের সাথে ঐক্যের ক্ষেত্রে, আরেকদিকে হচ্ছে কুফরি তন্ত্রমন্ত্র। তো আপনি বলেন আকীদার যে বিষয়টা, যারা বেসিক ইসলামকে ধারণ করে লালন করে, ঠিক আছে, এদের আকীদার সমস্যা, আরেকদিকে যে ইসলামকে রাজনৈতিকভাবে মানতেই চায় না, কোরআনের সাথে ইসলামের সম্পর্কই নাই বা ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই রকমের কুফরি কথাবার্তা যারা বলে, কোনটা বেশি ভয়ঙ্কর? স্বাভাবিক প্রত্যেকটা কমন সেন্স যারা আছে সে স্বীকার করবে আকীদার চেয়ে এটা অনেক বেশি মারাত্মক ভয়ঙ্কর। ইসলামের কিছু পার্টকে সে অস্বীকার করে দিচ্ছে, রাজনীতি ইচ্ছা ইসলামের অবিচ্ছেদ্য অংশ বা ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম ব্যবস্থা, এটাকে সে অস্বীকার করছে, একটা ভিন্ন মানে কুফরির দিকে চলে যাচ্ছে সেটা। অপরদিকে আকীদার কিছু বিষয় যেটা সহনীয় পর্যায়ে অনেক সময় রাখা যায়, এটাকে আমরা মানতে পারছি না। তার মানে হচ্ছে দালমে কুচ কালা হ্যায়। জমিয়ত এখানে যে কথাটা বলছে যে আকীদা, আমি একটু খুলে বলি আপনাকে, জামায়াত ইসলামী এই সমঝোতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন, ইসলামী আন্দোলন তারাও পালন করছেন, এভাবে আর মামুনুল হক সাহেব তিনিও পালন করছেন। তো জামায়াত ইসলামীকে তারা এখানে ট্যাগ লাগিয়ে মানে তারা লক্ষ্য করে যেটা বলেন যে আকীদার একটা ভিন্নতা আছে, তাদের সাথে আমাদের ঐক্যের কোনো সুযোগ নেই। আমি তাদেরকে জমিয়তকে বলতে চাই, বাংলাদেশে আপনারা রাজনীতি করেন কয় বছর থেকে? আপনাদের আগে পাকিস্তান জমিয়তের জন্ম হয়েছে, আপনাদের আগে হিন্দুস্তান জমিয়তের জন্ম হয়েছে। পাকিস্তান জমিয়ত আপনাদের আগের সংগঠন, আপনাদের থেকে তারা আকাবিরকে বেশি ধারণ করে, যে আকাবির আপনারা বারবার বলেন, যে আকাবির স্লোগান আপনারা বারবার দিচ্ছেন, যে দেওবন্দিয়ত আপনারা এই মানুষকে গ্লানোর চেষ্টা করছেন, সেই দেওবন্দিয়তকে কিংবা সেই আকাবিরকে আমাদের পাকিস্তান জমিয়ত যারা আপনাদের আগে তৈরি হয়েছেন বা যাদের ওজুদ অস্তিত্ব আপনাদের আগে হয়েছে, তারা বেশি ধারণ করে, আপনাদের চেয়ে বেশি ধারণ করে আমাদের দেওবন্দি, সরাসরি দেওবন্দে যে আমাদের আকাবিররা আছেন বর্তমানে বা জমিয়তের নেতৃবৃন্দ আছেন, তারা বেশি ধারণ করে। কিন্তু আমি এবার তাদের কথা কেন বললাম, দেখুন পাকিস্তানের যে জমিয়ত আছে, আপনি জানেন কিনা বর্তমানে তার সদর বা সভাপতি হচ্ছে মাওলানা ফজলুর রহমান সাহেব। মাওলানা ফজলুর রহমান সাহেবের রাজনৈতিক ইতিহাস আপনি সামনে রাখেন, 2002 থেকে শুরু, 2022, আমি আপনাকে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বলছি। 2018 সালে তিনি একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন, মুত্তাহিদা মজলিসে আমাল, অবশ্যই আপনার নাম শোনার কথা। এই প্ল্যাটফর্মে জমিয়তের দুইটা গ্রুপ আছে পাকিস্তানে, আপনি জানেন কিনা, দুইটা গ্রুপ এখানে ছিল। এই প্ল্যাটফর্মে জমিয়ত আহলে হাদিসদের লামাজে ভাইদের যে প্ল্যাটফর্ম, তারা সেখানে ছিল। এই প্ল্যাটফর্মে জামাত ইসলাম তারা অগ্রণী ভূমিকা পালন করেছে মাওলানা ফজলুর রহমান সাহেবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, খেয়াল করেন। এরপরে হচ্ছে এখানে শিয়াদের একটা আপনার ফেরকায়ে জাফরিয়া নামক একটা ফেরকা, শিয়াদের একটা গ্রুপ, তাদেরকেও, যে শিয়াদেরকে আমরা কাফের বলি, তাদের একটা গ্রুপ যারা সহনশীল পর্যায়ের, তাদেরকেও এখানে নিযুক্ত করেছিলেন, খেয়াল করতে হবে। এবার আপনি বলেন জামাত ইসলামীর আকীদা বেশি খারাপ না শিয়াদের আকীদা বেশি খারাপ? শিয়ারা তো আমরা অনেকে তাদের কাফের বলি, আমি জমিয়তের ভাষায় যদি বলি, অবশ্যই তারাও বলবেন না জামাত আকীদা তাদের থেকে বেশি খারাপ। মাওলানা ফজলুর রহমান সাহেব একপাশে উনি জামাত ইসলামীর আমাদের মাওলানা হাফেজ নাইম সাহেবকে বসাচ্ছেন, আরেক পাশে তিনি বসছেন, ঐক্যবদ্ধভাবে আন্দোলন ঘোষণা করছেন, একসাথে রাজনীতি করছেন। শুধু তাই না, 25-এ উনি আরেকটা কাজ করেছেন, সেটা হচ্ছে আপনার মাওলানা হাফেজ নাইম সাহেব, বর্তমানে যিনি জামায়াতের আমির পাকিস্তানে, ওনাকে নিয়ে তিনি আরেকটা মুত্তাহিদা, তিনি একটা ঐক্যবদ্ধ সংগঠন করেছেন এবং কমিটমেন্ট তাদের মধ্যে যে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আগামীতে আমরা কাজ করব। এখন আমার প্রশ্ন, আপনারা কি তাহলে মাওলানা ফজলুর রহমান সাহেব থেকে বেশি রাজনীতি বুঝেন? মাওলানা ফজলুর রহমান সাহেব রাজনীতিকে, উনি আন্তর্জাতিক রাজনীতিক ব্যক্তিত্ব, আমরা সবাই জানি। উনি জামাতকে ধারণ করতে পারলে আকীদা, মাসলাক, মানহাজের সব কিছুর ঊর্ধ্বে উঠে, আমরা বাংলাদেশে কেন পারবো না? পাকিস্তানে মাওলানা ফজলুর রহমান সাহেব উনি যদি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এভাবে রাজনৈতিক যে আমেরিকান আগ্রাসন, সাম্রাজ্যবাদী আগ্রাসনকে উনি মাইনাস করার জন্য বা এটাকে পাকিস্তানে ইস্টাবলিশ হতে না দেওয়ার জন্য সবাইকে নিয়ে রাজনীতি করতে পারে, বাংলাদেশে আমাদের জমিয়ত কেন পারবে না? দ্বিতীয় কথা হচ্ছে হিন্দুস্তানি জমিয়ত, যেটা নাকি আমাদের বাংলাদেশের জমিয়ত যারা করেন, তারাও এটাকে ধারণ করেই তাদেরকে করেন। অবশ্যই তাদের সামনে বিষয়টা আছে যে তারা পাকিস্তানের জমিয়ত থেকে আরও বেশি উদারতার সাথে কাজ করছেন। আপনি জানেন যে হিন্দুস্তানি জমিয়ত তারা কিন্তু শুধু এই আকীদা বিষয়ে না, তারা বরং হিন্দুত্ববাদের সাথে আপোষ মীমাংসা করার জন্য অনেক ক্ষেত্রে আপনার যতটুকু সম্ভব অসাহাতের সাথে কিংবা যতটুকু সম্ভব সে ছাড় দিয়ে কথাবার্তা, আচরণ এবং তাদের সাথে উঠা বসা ইত্যাদি চেষ্টা তারা করেন। তো আমার কথা হচ্ছে যে ভাই, বাংলাদেশে আমরা তো এখানে কোনো রাজনৈতিক শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আমরা আমাদের আগামীতে লক্ষ্য কিংবা উদ্দেশ্য না, আমরা তো এখানে চাচ্ছি যে ইসলামের বেসিক
মূল থিওরিকে সামনে রেখে কালিমার ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে মৌলিকভাবে আমরা ইসলামপন্থীদেরকে কিভাবে আমরা ইসলামকে ক্ষমতায় নিতে পারি সেই চেষ্টা আমরা সবাই সমন্বিতভাবে করব। ইসলামপন্থীরা আমরা আমাদের আকিদা, আমাদের মাসলাক, আমাদের মানহাজ, আমাদের মেজাজ সব কিছুকে একপাশে রেখে আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, আমরা সবাই কালিমা পড়ি মুসলমান হয়েছি। বেসিক ঈমান ও ইসলামের যে মূল বিষয়গুলো আছে এটাকে আমরা সবাই ধারণ করি, আমরা সবাই ইসলামের বিজয় চাই, কামনা করি। সেই জায়গা আমাদের মধ্যে আকিদাগত বিবাদ থাকতে পারে আপন জায়গায়, সেটা ভিন্ন কথা। তো আমরা এই জায়গা থেকে আমরা বলেছি যে যার যার আকিদা, মাসলাক, মানহাজ, মেজাজ সব কিছু তার কাছে রেখে আমরা শুধুমাত্র সমঝোতায় যাব ইসলামপন্থীরা। কেন? যে আমরা দেখেছি যে আপনি যে বিএনপির কথা বলছেন, এই বিএনপি তো আজকে বাংলাদেশে না, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই এদের রাজনীতি বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি। এই পর্যন্ত বাংলাদেশে তারা 4 বার ক্ষমতায় এসেছে বিএনপি। এই 4 বারের ক্ষমতায় তারা বারবার প্রমাণ করেছে তারা জনগণকে কি দিতে পারবে। আমরা দেখেছি তাদের শাসন আমলে বারবার বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। এরপরে যাই হোক, অতীতের ইতিহাস না হয় বাদিয়ে দিলাম, অতীতে অনেক কিছু হয়েছে সেটা না হয় বাদ দিলাম। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে দলটা হয়তো কিছুটা পরিবর্তন হয়ে আসবে, তারুণ্যকে ধারণ করবে, তারুণ্যের মূল এক কনসেপ্টটাকে ধারণ করবে। কিন্তু দুঃখজনকভাবে 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে সেই দল আগের থেকে আরও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। বরং কোনো কোনো ক্ষেত্রে বিগত ফেসিস্ট হাসিনাকেও ছাড়িয়ে তারা গিয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে বিগত ফেসিস্ট সরকারের আমলে বর্বর যুগের যে পাথর নিক্ষেপ করে, পাথর দিয়ে মানুষকে হত্যা করা হয়, বর্বর যুগে ইতিহাস আমরা ইতিহাসের পাতায় পড়েছি। এটা কিন্তু হাসিনা যুগে আমরা দেখি নাই, এটা আমরা এই তাদের দলের কর্মীদের থেকে আমরা দেখেছি। এরকমের বেশ কিছু এবং চাঁদাবাজি, লুণ্ঠন, মানুষের মামলাবাজি, এগুলো তো আছেই, মানুষ অতিষ্ঠ হয়ে আছে, এগুলো তো ভিন্ন বিষয়। তো এই রকমের কিছু কাজ আমরা দেখেছি যেগুলো নাকি অতীতেও আমরা বাংলাদেশ ইতিহাসে দেখি নাই। তো কি পরিবর্তন তারা হয়েছে এটা অবশ্যই আমাদের সবার সামনে আছে। সেই জায়গা থেকে আমরা তো মনে করি এই মুহূর্তে ইসলামী দল কেন, ন্যূনতম দেশপ্রেম যাদের মধ্যে আছে, ন্যূনতম বিবেকবোধ সম্পন্ন যারা, কেউই তাদের বিএনপির সাথে এই মুহূর্তে ঐক্যের জন্য কিংবা সমঝোতার জন্য যেতে পারে না যদি তারা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের প্রেক্ষাপটকে তারা ধারণ করে, 24-কে ধারণ করে। কারণ 24 এই ধরনের তারা যে নোংরামিগুলো করছে বর্তমানে, এটার জন্য 24-এর গণ অভ্যুত্থান হয়নি, এবং এগুলোকে কবরস্থ করার জন্য 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। সেইখানে যদি জমিয়তের মতো কোনো দল, আমি জানি না তারা কি করবে সামনে, যদি তারা মনে করে বিএনপির সাথে তারা ইসলামী দলগুলোর যে সমঝোতার বা এক প্ল্যাটফর্মে এসে কাজ করার যে আমাদের গুঞ্জন চলছে এবং সবার একটা ঐক্যবদ্ধ চেষ্টা চলছে, যদি এটাকে মাইনাস করে তারা যদি ভিন্ন কিছু চিন্তা করে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে,